হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তেজওয়ান কিছু বলল না। সত্যি বলতে অনুপ্রভার গৃহে ইনায়ার সাথে দেখা হওয়াটা তার কল্পনা মনে হয়েছে। বহুবার এভাবে কল্পনা করে এসেছে তার অর্কিডকে, তাই সেদিনও এটাই ভেবেছিল। তেজওয়ান উঠে দাঁড়ায়, আর কিছু জানার নেই। এবার সকল প্রমাণ কোর্টে হাজির করতে হবে। তেজওয়ান চলে যেতে নিলে ইনায়া পেছন থেকে তেজওয়ানের হাত ধরে। আমি সত্যি আদিলকে মারিনি। সেদিন আমার সাথে কি হয়েছিল কিচ্ছু মনে নেই। তেজওয়ান ইনায়ার শান্ত চাহনির দিকে তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আগামীকাল কোর্টে হাজির করা হবে তোমাকে। এইটুকু বলেই তেজওয়ান চলে যেতে নেই ইনায়া স্মিত হেসে বলে, তারপর আমার ফাঁসি। তেজওয়ান আর পেছন ঘুরে তাকালো না, চলে গেল। ইনায়া শব্দ করে হাসছে। তার মনে কোনো ভয়ভীতি কাজ করছে না বোধ হয়। তাহলে এমন একটা পরিস্থিতিতে কেউ এইভাবে হাসতে পারে? বাস চলছে নগরগ্রামের উদ্দেশ্যে। কাকন আর জুবাইর দুজনেই নীরব। কাকনের মুখে সবটাই শুনেছে জুবাইর। কি বলবে বুঝতে পারছেন না। ইনায়া এমন একটা কাজ করেছে বিশ্বাস করতে পারছেন না। বাড়িতে কাউকে না বলে রওনা দিয়েছে কাকন আর জুবাইর। পুলিশ স্টেশন থেকে কল এসেছিল কাকনের কাছে। এমন কিছু যে হবে আগেই বুঝতে পেরেছিল। জুবাইর কাকনের হাতটা শক্ত করে চেপে ধরল, চোখের ইশারে আশ্বস্ত করল। কাকন জুবাইয়ের কাঁধে মাথা রাখল। আমি আছি তো বউ। কাকন ছলছল নয়নে জুবাইয়ের দিকে তাকালো। আমার এলোর কি হবে? চুপ হয়ে গেল জুবাইর। সে নিজেও জানে না কি হবে। জুবাইর কাকনকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাগ্যে যা আছে তাই হবে। কাকন জুবাইরের বুকে মাথা গুজে হু হু করে কেঁদে ওঠে। জুবাইর দীর্ঘশ্বাস ফেলল। এই মুহূর্তে কি বলে সান্ত্বনা দেবে জানা নেই তার। মনে মনে শুধু বলল, কারোর জীবনে যেন এমন একটা দিন না আসে। কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে ইনায়া। তার আশেপাশে অসংখ্য পুলিশ ও সাংবাদিক। একের পর এক ছবি তুলেই যাচ্ছে তারা। সেদিকে ধ্যান নেই ইনায়ার। এত এত মানুষের মাঝে সে খুঁজছে একটি মুখশ্রী, তেজওয়ান। ইনায়ার সামনে এসে দাঁড়ালো জারিফ। ভেতরে আসুন। ইনায়ার গম্ভীর চেহারা। কথা বাড়ালো না কোনো, পা বাড়ালো সামনের দিকে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে কাকন আর জুবাইর। গতকাল ইনায়ার সাথে দেখা করতে চাইলেও দেখা করেনি ইনায়া। জুবাইর এখনো ইনায়ার কথা ভাবছে। একটা মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? কোর্টে ইনায়া ও 8টি কেসের ফাইল হাজির করা হয়। ইনায়ার পক্ষের উকিল ইনায়ার চিকিৎসার কাগজপত্র পেশ করে। দুপক্ষের মাঝে শুরু হলো লড়াই। ইনায়া এতটা সময় আশেপাশে দেখছিল, তবে এত চেঁচামেচিতে তার মেজাজ হারালো। বিচারকের দিকে তাকিয়ে বলল, প্রমাণে দেখাই যাচ্ছে আমি খুন করেছি, তাহলে এত পেঁচাচ্ছেন কেন? ফাঁসিই তো দিবেন। তাড়াতাড়ি দিয়ে দিন, আমার এই চিল্লাপাল্লা বিরক্ত লাগছে। সবাই ইতিমধ্যে চুপ হয়ে গেছে। ইনায়ার বিরক্তিকর কণ্ঠস্বর ও স্বাভাবিকতায় বিচারক নিশ্চিত যে ইনায়া এখনো অসুস্থ। এদিকে কোর্টের সময় শেষ। আজকে এখানেই সমাপ্ত। আগামী শনিবার শুনানি হবে। আর ইনায়া শিকদারকে ভালোভাবে পর্যবেক্ষণ করার আদেশ করছি। তার মানসিক পরিস্থিতির চিকিৎসা করা হোক এবং পর্যবেক্ষণ করে পেশ করা হোক। কোর্টের কার্যক্রম শেষ হতেই ইনায়া নিজের চোখ মুখ শক্ত করে নেয়। তাই বলে একটিবারের জন্য তেজওয়ান আসলো না। তার কি কষ্ট হচ্ছে? না, তার তো অনুভূতিই নেই। অন্ধকার আলোহীন সেলে বসে আছে ইনায়া। তার সাথে আরো দুজন অচেনা মহিলা, নিশ্চয় কোনো অপরাধী। ইনায়াকে চুপচাপ বসে থাকতে দেখে এক মহিলা বলে উঠল, বড়লোক বাড়ির মাইয়া তো দেহগা কোনো যায় আকাম কইরা ধরা খাইছে। অপরজন শব্দ করে হাসতে ইনায়া আর চোখে তাদের দিকে তাকালো। ইনায়া দৃষ্টি নিজেদের দিকে দেখে একজন মহিলা মুখ ভেঙিয়ে বলে,
চোখ রাঙাইস না মাইয়া, ভয় পাই নাকি তরে? নিজের জামাইরে মাইরা জেলে আইছি, চোখ নামা। ইনায়া ঠোঁট টিপে হাসলো, নজর পড়লো অন্য একজনের। ওই মাইয়া হাসতাছস কেন, পাগল নাকি? ইনায়া তার আঙ্গুলের মাধ্যমে 1-2 গুনতে লাগলো। এমন সময় একটি মহিলা কনস্টেবল উপস্থিত হলো। এই এত কথা কিসের? তোমাদের বলেছি না এই মেয়ের সাথে কথা বলবে না? ইনায়া এখনো গুনে চলেছে। মহিলাটি কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, আহা, জমিদারের মাইয়া নাকি যে কথা বলা যাইব না? ঠিকই বলেছো, উনি জমিদারের নাতনি, আর এই মেয়ে 8টা খুন করেছে। কনস্টেবলের কথা শুনে মহিলা দুজন চমকে উঠল। বিশ্বাস করতে পারছে না এই মেয়ে 8টা খুন করেছে। ইনায়ের গণা শেষ হতেই মৃদু হেসে বলে, 8টা না 13টা? ইনায়ের কথা শুনে তিনজনই অবাক হলো। এ কেমন মেরে বাবা? এমন সময় হাজির হলো জারিফ। কনস্টেবলকে ইশারা করে তালা খুলতে বলল। কনস্টেবল তালা খুলে দিতেই জারিফ ইনায়াকে বলল, তোমার সাথে দেখা করতে এসেছে কেউ একজন। ইনায়া মনে মনে ভাবলো হয়তো তেজওয়ান, সে ছাড়া আর কে বা আসবে। মনে মনে খুশি হলেও বাইরে প্রকাশ করলো না। বেরিয়ে জারিফের পিছন পিছন যাচ্ছে। যাওয়ার পথে জারিফ বলল, হোয়াট এ কোইন্সিডেন্স, তাই না? ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হয়ে গেল, তাও এমন বিপরীতমুখীভাবে। ইনায়া ভাবলেশ ভাবে বলল। আগে দেখা হয়েছিল নাকি? জারিফ থেমে যায়, ঘুরে তাকে ইনায়ের দিকে। আমার কথা ভুলে গেছো? মনে রাখার মতো কেউ ছিলেন না। ইনায়া পাশ কাটিয়ে সামনে হাঁটছে। ইনায়ের গা ছাড়া ভাব দেখে জারিফ বিরক্ত নিয়ে বলে, অস্ট্রেলিয়া থাকতেই বুঝেছিলাম তোমার মাথায় সমস্যা আছে, তবে সমস্যাটা যে এতটা গুরুতর আগে জানলে তোমাকে প্রপোজ করতাম না। ইনায়া যেতে যেতে বলল, এটা আপনার ব্যর্থতা। জারিফ বিড়বিড় করলো, এই মেয়ে ভারী ডেঞ্জারাস, আল্লাহ বাঁচিয়েছে। ইনায়ার জারিফ এসে পৌঁছায়। তবে ইনায়ার আশায় এক বালতি জল ফেলে সামনে বসে আছে ফারুক শিকদার, কাকন ও পলাশ। ইনায়াকে দেখে পলাশ আর কাকন দাঁড়িয়ে যায়। ইনায়ার কোনো ইচ্ছেই নেই এদের সাথে দেখা করার। হঠাৎ কিছু একটা মনে পড়তেই ইনায়া নিজেই তাদের কাছে যায়। কাকন কান্না মিশ্রিত কণ্ঠে বলে, ইনু, কেন ধরা দিলি? ইনায়া শান্ত, তার কণ্ঠস্বর আচরণ সব শান্ত। ইচ্ছে হলো তাই। ফারুক সবটা জেনেছে। তিনি সত্যি এসব বিশ্বাস করতে পারছেন না। কি থেকে কি হয়ে গেছে। ফারুকের চোখ দিয়ে পানি পড়ছে। ইনায়া ফারুকের হাত ধরল, হাসি মুখে বলল, আমি দোষী হলে আমার শাস্তি হবে, আমার এ নিয়ে সমস্যা নেই। আর তোমাদেরও থাকার কথা না, তাই না? ফারুক আপাতত ভাবছে 3 বছর আগের কথা। সেদিন তার জন্যই ইনায়া বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আজ নিজের উপর রাগ হচ্ছে তার বলা ছোট্ট একটা কথায় ইনায়া সেদিন ঘর ছেড়েছিল। তবে এই ছোট্ট কথাটা ইনায়াকে কতটা কষ্ট দিয়েছিল আজ বুঝতে পারছে সে। ইনায়াকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলেছিল কাকন নিজেই। সেদিন কারণটা বলেছিল, দিদা মারা যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল ইনায়া। তবে আজ বুঝতে পেরেছে সব। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর ইনায়ার আগের মতো ঘরবন্দি না থাকলেও সারাদিন থাকতো বাড়ির বাইরে। রাত দিন কোনো ঠিক ঠিকানা ছিল না ফেরার। যখন ইচ্ছে হতো ফিরতো, মাঝে মাঝে ফিরতো না। কোথায় থাকতো জিজ্ঞেস করলেও কোনো কথা না বলে নিজের রুমের দরজা বন্ধ করে রাখতো। কাকন সবসময় এই বিষয়গুলো ফারুকের কাছ থেকে গোপন রাখত। তবে একদিন ইনায়াকে রাত 11টায় বাড়িতে ফিরতে দেখে ফারুক ইনায়াকে জিজ্ঞেস করে যে সে এত সময় কোথায় ছিল, কিন্তু ইনায়া উত্তর দেয়নি। তাই ফারুক বলেছিল, জীবন কুড়ে ঘরে থেকে এসেছো, এখন জমিদারের নাতনি হয়েছো বলে যা ইচ্ছে তাই করবে। টাকার মুখ দেখেছো বলেই এরকম অতপতন তোমার, বেয়াদব মেয়ে। ব্যাস এইটুকুই। ইনায়া বিনা বাক্যে বাড়ি ছেড়েছিল। পরবর্তীতে ফারুক ইনায়াকে খুঁজে পেলেও ইনায়া বাড়িতে ফিরতে রাজি হয়নি। কোনো দরকার ছাড়া জমিদার বাড়িতে আসেনি, শুধু এসেছে সে অনুপ্রভার গৃহে।
ভাবনা শেষ হলে বলো কেন এসেছো এখানে? কি বলবে তারা? বলার মতো কিচ্ছু নেই। ইনায়া নিজেই সব স্বীকার করে নিয়েছে। কাকন ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। আজ আর ইনায়া কাকনকে সরিয়ে দিল না, তবে নিচ থেকেও ধরল না। সে আগের মতোই গম্ভীর। ইনায়া পলাশের দিকে তাকায়, পলাশ তার দিকে তাকিয়ে আছে। তার হাতে পায়ে ব্যান্ডেজ, তবু এসেছে। কাকন ইনায়াকে ছেড়ে বলে, কেন এমন করলি? আমার কে আছে তুই ছাড়া? জানিস তো আমি বোকা, আমাকে কে আর এভাবে আগলে রাখবে? তুই ছোট হয়েও আমাকে আগলে রেখেছিস। ইনায়া চেয়ারে বসলো। জুবাইর ভাই আছে, দাদু আছে, আর তোর দাদিও আছে। আমি কখনো কোথাও ছিলাম না। খারাপ মানুষরা কোথাও থাকে না, জানিস তো। দিদি ভাই, তুমি আগেই যদি আমাকে বলে দিতে, আমি তাহলে এই দিন আসতেই দিতাম না। সজরা কেমন যে এমন করলো, ও যদি সেদিন চলে না যেত তাহলে। ফারুকের কথায় ইনায়া ভ্রু কুচকে বলে, দিদাকে দোষ দেওয়ার আগে 100 বার ভাববে। সন্তানের জন্য চাপটা তোমার পরিবারের মানুষরাই দিয়েছিল। যাই হোক, তোমাদের একটি কথা বলার ছিল, আর সুযোগ নাও পেতে পারি। ইনায়ার কথায় সবাই তার দিকে তাকায়। কি এমন বলবে? ইনায়া চেয়ারে হেলান দিয়ে পলাশের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, তোকে কথা দিয়েছিলাম তোর 18তম জন্মদিন তোর জন্য বিশাল বড় উপহার দেব। জন্মদিন তো আগামীকাল, আজকেই দেই। পলাশ কিছু বুঝতে পারে না। হ্যাঁ, ইনায়া এই কথাটি বলেছিল অনেক আগে, কিন্তু কি এমন উপহার? ইনায়া ফারুকের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তোমার বংশের উত্তরাধিকার তোমার নরপিচার ছেলে রেখে গেছে। না না, শুধু আমি আর কাকন না, এই যে এই ছেলেটা যাকে রাস্তায় পেয়ে এখানে নিয়ে এসেছিল রহমত কাকা, এই পলাশও। ইনায়ার কথাগুলো সকলের মাথার উপর দিয়ে গেল। ইনায়া বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বলল, পলাশের মা কামালের দ্বিতীয় স্ত্রী, আর পলাশ কামালের সন্তান, মানে তোমার নাতি, জমিদার বাড়ির উত্তরাধিকার। আর পলাশের মায়ের সাথে কি হয়েছে তা তো জানোই, তাই না? সবাই যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি আশ্চর্য হয়েছে পলাশ। কি বলছে এসব? কি বলতেছ আপা? কিছুই মাথায় যাইতেছে না। আমি কেমনে এই বাড়ির উত্তরাধিকারী? পলাশের কথার পিঠে কাকন প্রশ্ন করে, কি বলছিস ইনু? হ্যাঁ বা, মানে ওই লোকটার দ্বিতীয় স্ত্রীর সন্তান ছিল, কিন্তু আমরা তো কেউ তাদের দেখিও নি। তাহলে কামালের ফোনটা আমার কাছে ছিল, সেখান থেকে ছবি দেখেছি। আর পলাশ এই বাড়িতে আসার 2 বছর পরেই আমি জানতে পারি পলাশ এই বাড়ির ছেলে। বলতে গেলে আমাদের সৎ ভাই। পলাশের ঘরে ওর মায়ের ছবি আছে, সেটা দেখেই বুঝতে পেরেছিলাম। পলাশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, সব কিছুই গুলিয়ে যাচ্ছে। ফারুক একবার পলাশের দিকে তাকাচ্ছে তো আরেকবার ইনায়ার দিকে। কাকন ইনায়াকে প্রশ্ন করলো, তুই সত্যি বলছিস? তাহলে আগে কেন বলিসনি? ইনায়া গম্ভীরতার সহিত বলল, রক্ত তো একই, তাই আগে দেখে নিলাম চরিত্র এক হয় কিনা। পরে বুঝলাম না, পলাশ ভালো ছেলে, তাই আজ বলে দিলাম। ভালো না হলে এই জন্মে আর বলতাম না। কাকন পলাশের দিকে তাকালো। পলাশ এখনো বিশ্বাস করতে পারছে না, চোখ টলটল করছে তার। যেখানে নিজের বাবার সম্পর্কে ভালো মতো জানতো না, সেখানে তার দাদা দাদি। ইনায়া পলাশের দিকে তাকিয়ে হাসলো, উঠে গিয়ে পলাশের পেছনে দাঁড়ালো। পলাশের পিঠে একটি থাপ্পড় বসিয়ে স্বাভাবিকভাবে বলল, আর যাই হোক, তৃতীয় অনুপ্রভা জন্মাতে দিস না পলাশ। জানিস, আমার খুব ইচ্ছে ছিল আমার একটা ভাই থাকবে, তাকে নিয়ে আমি সারা দিন খেলবো, আদর করব। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। হোক তুই অন্য কারো পেটে, সব শেষে কপালের দোষে ওই পশুটার রক্ত আমাদের শরীরে। রক্ত তো ফেলে দিতে পারবো না, না পারবো অস্তিত্ব মুছে ফেলতে। অনুপ্রভা মারা গেছে বহু যুগ আগে, আমি জন্মেছি অনুপ্রভা রূপে। তবে এটা পুনর্জন্ম নয়, এটা কপালের দোষ।
আজ থেকে গোটা জমিদার বাড়ির রাজত্ব দায়িত্ব তোর হাতে। পলাশ ইনায়ার দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কথা দিচ্ছি আপা, আর কোনো অনুপ্রবাদ তৈরি হবে না, অন্তত এই জমিদার বাড়ি থেকে কখনোই না। ইনায়া কাকনের দিকে তাকিয়ে বলে, আর কখনো আসিস না, চলে যা। কাকন কিছু বলার আগে ইনায়া বেরিয়ে যায়। রুমের বাইরে জারিফ দাঁড়িয়ে আছে। জারিফ তার দিকেই তাকিয়ে আছে। ইনায়ার মাথা ব্যথা করছে, প্রচণ্ড রাগ হচ্ছে তার। কিছুদিন পর তো চলেই যাবে, স্বামী হিসেবে কি একটা দায়িত্বও নেই? তাহলে বিয়ে করতে গেল কেন? অসভ্য ছেলে। মনে মনে কথাগুলো ভাবছে ইনায়া। এই যে আপনার জন্য কত সময় আর দাঁড়িয়ে থাকবো? মরার আগ পর্যন্ত। কথাটা বলেই সামনে যেতে নিল। খপ করে জারিফ ইনায়ার হাত ধরল। জারিফের হাত ধরতে দেরি হলেও ইনায়া জারিফের নাক বরাবর ঘুষি মারতে দেরি হলো না। জারিফের দু পায়ের মাঝ বরাবর লাথি দিতে জারিফ নিচে পড়ে যায়। ইনায়া জারিফের কলার চেপে ধরে। তার চেহারায় রাগ বা ক্ষোভের ছাপ নেই। ইনায়া গম্ভীর গলায় বলল, তবে শুধু সতর্কতা, এভাবে হুটহাট মেয়েদের স্পর্শ করলে পরের বার সোজা কবরস্থানে পাঠিয়ে দেব। জারিফ ভয় পেয়েছে বোধ হয়। ইনায়ার হাত ছাড়াতে ছাড়াতে বলে, আরে সরি, আমি অন্য কোনো ইন্টেনশন নিয়ে তোমাকে আপনাকে স্পর্শ করে দিই। ইনায়া জারিফকে ছেড়ে উঠে দাঁড়ালো। জারিফও উঠে দাঁড়ালো। অসহায় মুখ করে পকেট থেকে একটি খাম বের করে ইনায়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তো আপনার জন্য এসেছি, কারো উপকারও করতে নেই। ইস, আমার ভবিষ্যৎ। ইনায়া টান দিয়ে খামটা নিয়ে নিজে সেলে চলে যায়। এখন আর আগের দুজন মহিলা এখানে নেই। এতে অবশ্য ইনায়ারই ভালো। জারিফ তালা দিয়ে চলে যেতে ইনায়া খামটা খুলে, আমাকে মিস করছো? আরো মিস করতে হবে তো অর্কিড। ডোন্ট ওয়ারি সোনা, তুমি শুধু আমার। তোমাকে ভালোবাসবো আমি, শাস্তিও দেবো আমি। অন্য কেউ তোমাকে শাস্তি দেবে তা আমি হতে দেব? তোমাকে তা আমি শাস্তি দেব। তোমার জন্য সবচেয়ে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি আছে। তৈরি থেকে অর্কিড সোনা, রেডি ফর দ্য পানিশমেন্ট। খামটা বন্ধ করে দিল ইনায়া। আজকে ইনায়ার অভিমান হচ্ছে, কিন্তু তার তো অনুভূতি নেই। তার কেন অভিমান হচ্ছে? ইনায়া বিড়বিড় করলো, এই যে আমাকে এক নজর দেখা না দিয়ে যে যন্ত্রণা দিচ্ছেন, এর থেকে বড় যন্ত্রণা বা শাস্তি কি হতে পারে? মরার ভয় আমার নেই, তবে আমি মরে গেলে আপনি অন্য কারো হয়ে যাবেন। শেষ কথাটা ভাবতে ইনায়ার চোয়াল শক্ত হলো। মুহূর্তে বাঁকা হাসলো। এই জনমে তো না। কত করে বলি তোমাকে, দেখা দাও না, থেকে যাও না, বলে কই বেলা হয়ে যায়। ফিরে চাও না, কেন চাও না? কত করে বলি তোমাকে, ধার লেগে হাত যেন কাটে না তোমার। এই ভেবে ভেবে রাত কেটে যায়। লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। কত করে বলি তোমাকে, দেখা দাও না, থেকে যাও না, বলে কই বেলা হয়ে যায়। ফিরে চাও না, কেন চাও না? কত করে বলি তোমাকে। ইয়ানা গান ধরেছে কাকে উদ্দেশ্য করে? অবশ্যই তার তেজওয়ানকে উদ্দেশ্য করি। তবে তেজওয়ান কি শুনছে? মাস পার হয়ে গেছে, এখনো দেখা দেয়নি তেজওয়ান। না এসেছে আর না কোনো চিঠি। এই কেমন শাস্তি দিচ্ছে তেজওয়ান? ইনায়ার পাগল পাগল লাগছে। সামনে যেই আসে ইচ্ছে করে দু চারটে লাথি মেরে এই বসুক, তবে নিজের রুক্ষ মেজাজটা প্রকাশ করতে চায় না সে। দেখা দেবেন না তো? ঠিক আছে। বিড়বিড় করে বলা কথাটা কেউ শোনার কথা না, তবে বাইরে দাঁড়িয়ে থাকা জারিফ বোধহয়
শুনেই ফেলেছে। কে দেখা দেবে এটা? ইনায়া মাথা তুলে সামনে তাকায়, জারিফকে দেখে বিরক্তিকর কণ্ঠে বলে। সেদিনের ডোজ কি কম হয়ে গিয়েছিল? জারিফ মুখ ভেঙিয়ে তালা খুলতে খুলতে বলে। বয়সে বড়, সেই হিসেবে সম্মান তো করতেই পারো। ইয়ানা বের হয়, হাঁটতে হাঁটতে বলে। সম্মান করি বলেই এখনো বেঁচে আছেন। জারিফ ভরকে গেল। এই মেয়ের সাথে কথা না বলাই ভালো। সত্যি সত্যি না আবার কিছু করে বসে। কি আর করবে, ইনার রূপের প্রেমে এমন কেউ নিচে পড়েনি। সে ব্যতিক্রম ছিল, তবে অন্তর্নিহিত চরিত্রটা জানার পরে ভালো লাগাটা আতঙ্কে পরিণত হয়েছে। ইনায়া হাঁটছে আর ভাবছে, আজ আবার কে আসলো। কেবিনে যেতেই দেখে ডাক্তার এসেছে। ইনার মেজাজ আরও খারাপ হলো। গত 1 মাস ধরে পর্যবেক্ষণ করেই যাচ্ছে, যেখানে সে নিজেই বলে দিয়েছে খুন সে করেছে, সেখানে এত যাচার কি আছে রে বাবা। আর শুনানি পৌঁছাতে পৌঁছাতে আজ এত দৌড়। আজও কাজ কারবার। ডাক্তার মালিহা খান নাম করা ডাক্তার। ইনায়ার সামনে বসতেই মালিহা রিপোর্টগুলো বের করলো। তোমার রিপোর্টগুলোতে মানসিক পরিস্থিতি একদম ঠিক আছে, কিন্তু তোমার আচরণ তো ঠিক লাগছে না, বুঝতে পারছি না কিছু। এত বুঝে লাভ নেই, রিপোর্টটা কোর্টে জমা করে দিয়েন। এত রং তামাশা ভালো লাগছে না। ইনার কথা শুনে মালিহা দীর্ঘশ্বাস ফেলে। এই প্রথম কোনো আসামিকে দেখছে সে যে কিনা নিজে নিজে থেকে শাস্তি চাচ্ছে। আমার মনে হচ্ছে তুলনামূলক তোমার শাস্তি কম হবে, কারণ তোমার আগেকার কেসের সময় তুমি মানসিকভাবে অসুস্থ ছিলে। আমার মনে হচ্ছে তুমি এখনও অসুস্থ, কিন্তু রিপোর্টগুলো আমি তোমার উকিলকে বলে বিদেশি ডাক্তার দিয়ে পর্যবেক্ষণ করতে বলবো। ইনায়া সোজা হয়ে বসলো, গভীর গলায় বলল। আমার প্রয়োজন নেই, যাই হোক একটা হেল্প করতে পারবেন? মালিহা ফ্রিকুচকালো। কি সাহায্য? আপনার ফোনটা দেওয়া যাবে? জাস্ট 2 মিনিটস। মালিহা কিছু বলল না, ব্যাগ থেকে ফোনটা বের করে ইনার দিকে এগিয়ে দিল। ইনার দ্রুত ফোনটা হাতে নিয়ে একটি নাম্বার ডায়াল করলো। ফোন বন্ধ। রক্ত মাথায় ওঠার মতো অবস্থা ইনায়ার। চোট গোল করে নিঃশ্বাস ত্যাগ করে মনে মনে নিজেকে শান্ত করে বলল, রিল্যাক্স ইয়ানা, রিল্যাক্স। কিছু একটা ভেবে অন্য একটি নাম্বারে কল করলো। 2 বার রিং হতে রিসিভ করলো। ইনায়া অপর পাশে ব্যক্তিকে বলার সুযোগ না দিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনার স্যার কোথায়? তেজওয়ান কোথায়? ফোন বন্ধ কেন ওর? আমি ওয়ার্ন করে দিচ্ছি, তেজওয়ান যদি আজ আমার সাথে দেখা বা কথা না বলে তাহলে তাহলে আমি ওকে খুন করব। ইনার এক নাগারে বলা কথায় আফিফ কিছু বুঝতে পারছে না। প্রথমে বুঝতে না পারলেও ভয়েস শুনে বুঝতে পারে এটা ইনায়া। আফিফ আমতা আমতা করে বলে, স্যারকে আমি কোথায় পাবো? তার খবর তো আমি নিজেও জানি না, ফোন তো বন্ধ। ইনায়া ফোন কেটে ফোনটা ছুঁড়ে মারতে চাচ্ছিল। মালিহা নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। এই ফোনটা বুঝি শেষ। ইনায়া ফোনটা শব্দ করে টেবিলের উপর রাখে, নিজের মাথা টেবিলের সাথে ঠেকিয়ে 2 হাত দিয়ে নিজের চুল চেপে ধরে অস্থিরতা নিয়ে বিড়বিড় করে, বেশি বেশি করে ফেলছেন আপনি। ও আল্লাহ, আই কান্ট। একবার সামনে পাই আপনাকে। মালিহা নিজেই ভরকে গেছে ইনায়ার কাঁধে হাত রাখতে। ইনায়া চুপ হয়ে যায়, মাথা ঘুরিয়ে মালিহার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। ধন্যবাদ। ইনায়া বেরিয়ে যায়। আজ আর জারিফ ইনায়ার সাথে কথা বললো না। মেজাজ এমনিতে চড়ে আছে, কিছু বললে নিশ্চিত তার শেষ দিন হবে। এটুকু শাস্তি নিতে পারছো না? আরো তো বাকি আছে। ঝর্ণা, পাহাড় ও সবুজের নিদারুণ সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত তেজওয়ান। সিলেটের জাফলন জায়গা বেশ সুন্দর। ঝর্ণার পানি নিচে পড়েছে, তেজওয়ান সেই পানিতে পা ডুবে বসে আছে। তার পাশে আছে আফিফ। তেজওয়ানের কথা মতো মিথ্যে তো বলিয়ে দিল, কিন্তু এখনো কেমন একটা ভীতি কাজ করছে। আফিফ তেজওয়ানের দিকে তাকিয়ে বলে, স্যার, ইনারা আপনাকে খুঁজছেন কেন? আর হুট করে সিলেট কেন আসলেন? আগামীকাল তো আপনাকে সরকার থেকে পুরস্কার দেওয়া হবে। তেজন উত্তর দিল না। সেদিন ইনার সাথে দেখা করেই সোজা সিলেট চলে এসেছে। সেখানে থাকলে তারেক আর প্রীতির প্রশ্নের মুখোমুখি হতে হতো, যা তেজওয়ানের দেওয়ার ইচ্ছে নেই। আপাতত মাইন্ড ফ্রেশ করার মূল উদ্দেশ্য। তাই তো ফোন অফ করে রেখেছে। কেউ জানে না তার খবর। সাথে করে আফিফকেও নিয়ে এসেছে। কাজ করবো ভাবছি। তেজওয়ানের কথা আফিফ তার দিকেই তাকায়। কি কাজ? বকুলের সাথে তোমার বিয়েটা দিয়ে দিই, কি বলো? আফিফ
স্মিত হেসে ঝর্ণার দিকে তাকালো। সন্ধ্যা নেমেছে। সবকিছু চাইলেই পাওয়া যায় না স্যার। আমি চাওয়া পাওয়া বিশ্বাসী নই, যা আমার তাই শুধু আমার। কেউ এমনি এমনি দিয়ে দেবে না, ছিনিয়ে নিতে হবে। আফিফ এক পলক তেজওয়ানের দিকে তাকায়, মৃদু কণ্ঠে বলে। আপনি কি ইনাকে ভালোবাসতেন? তেজওয়ানের মাথা নাড়ায়। হুম, ভালোবাসতাম না, তবে এখন বাসি। এ নিয়ে ছিল আমার আসক্তি, যা সময়ের সাথে সাথে আসক্তির সাথে ভালোবাসা পরিণত হয়েছে। তবে ভালোবাসার সংখ্যা অনুযায়ী ভালোবাসার মানুষ যদি অন্য কারোর সাথে ভালো থাকে, তবে তাকে থাকতে দেওয়া উচিত। তাহলে বলবো আমি ইনায়াকে ভালোবাসি না এবং বাসতেও চাই না। সে শুধু আমার, আমার মানে আমার। আফিফ এখনো তেজওয়ানের দিকে তাকিয়ে আছে। ইনারা তো অপরাধী, ওর যদি ফাঁসি হয় তো? তেজওয়ান বাঁকা হাসে। আমার অর্কিডকে ভালোবাসার অধিকার শুধু আমার, তাকে ফাঁসি দেওয়ার অধিকারটা আমার। ভাবলে কি করে অন্য কেউ তাকে শাস্তি দেবে আর আমি বসে থাকবো? আমার অর্কিডের উপর যে নজর তুলে থাকায়, সেই নজরে সে কখনো আর পৃথিবী দেখতে পায় না। আর কেউ বাক্যটা অসম্পূর্ণ রেখে তেজওয়ান উঠে দাঁড়ালো। পানিতে নামবে? আফিফ মাথা নাড়িয়ে না করে। তেজওয়ান নিজের হাফ হাতার ফ্রি সাইজ শার্টটা খুলে আফিফের পাশে রাখলো। নেমে পড়লো পানিতে। এই সন্ধেবেলা, তাও শীতের সময়কে পানিতেই নামি? আফিফ ভেবে পায় না অবশ্য এই লোকটা নিজেই পাগল। আপাতত সবাই কাকুনদের বাড়িতে আছে, কারণ নাওয়া খাওয়ার ঠিক নেই। ফারুক তো আবার অসুস্থ হয়ে পড়েছে। পলাশের তো এমনিতে হাত পা ভাঙা। লতা তার সেবা যত্ন করছে। কাকুন রান্না করছে রাতের খাবারে ডাল আর ভাত। ডাল চুলোয় দিয়ে আনমনে দাঁড়িয়ে আছে কাকুন। জুবাইয়ের কাকুনের কাছে আসে। কাকুনকে মনমরা হয়ে থাকতে দেখে তার ভালো লাগে না। পেছন থেকে কাকুনকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে জুবাইর। কাকুন কিছু বলে না। জুবাইর কাকুনকে তার দিকে ঘুরে দুগালে হাত রাখে। এভাবে কেন থাকো? আমার কি ভালো লাগে? কাকুন মাথা নামিয়ে নেয়। জুবাইর মুচকি হেসে বলে, আমার জন্য হলো একটু হাসো প্লিজ। কাকুন ঢলে পড়ে জুবাইরের বুকে। জুবাইর ভয় পেয়ে যায়। কাকুন জ্ঞান হারিয়েছে। কাকন, এই কাকন, শুনছ? কি হলো তোমার? এই কাকন। কাকুন অচেতন। জুবাইর দ্রুত কাকুনকে কোলে তুলে নেয়, নিজের রুমে নিয়ে আসে, সবাইকে ডাক দেয়। জুবাইর নিজেই কাকুনের পরীক্ষা করতে থাকে। জুবাইর অস্থির হয়ে পড়েছে, তার হাত কাঁপছে। গ্লাস নিয়ে ওয়াশরুমে পানি আনতে গেলে নজরে পড়ে সেলফের উপর রাখা প্রেগনেন্সি কিটের দিকে। জুবাইয়ের হাতে গ্লাসটা পড়ে যায়। কিটটা পজিটিভ, তার মানে কি প্রতিক্রিয়া দিবে বুঝতে পারছে না জুবাইর। কিটটা রেখে জুবাইর রুমে চলে আসে। জাহিন, সুমি আর লতা ইনার চোখে মুখে পানি দিচ্ছে। কাকুন টিপটিপ করে চোখ খুলল। ঠিক আছিস তো বোন? ভাবি, কি হয়েছে তোমার? আপা, কি হয়েছে তোমার? সবার প্রশ্ন একসাথে। জুবাইর তাদের পেছনে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কাকুনের দিকে। কাকুন জুবাইরের দিকে তাকালো। কাকুন চুপ হয়ে যায়। জুবাইর গভীর গলায় কাকুনকে বলে, আমাকে আগে বললেও পারতে। জুবাইরের কথা বুঝতে পারলো না উপস্থিত কেউ। জুবাইর হনহন করে বেরিয়ে গেল। জুবাইর যেতে সুমি কাকুনকে জিজ্ঞেস করলো, জুবাইর কি বললো? বুঝতে পারলাম না তো। কাকুন নিজের মাথা নত করে নেই, কান্না পাচ্ছে তার। সবাই কি বলবে? বিয়ে হতে না হতে বাচ্চা। সুমি আবার জিজ্ঞেস করতে কাকুন বলল, আমি মা হতে চলেছি। বলে কাকুন ওয়াশরুমে চলে গেল। উপস্থিত সবার মুখে হাসি। তবে এমন একটা পরিস্থিতিতে এই খুশি সংবাদ উপভোগ করতে পারছে না কেউই। শীতটা আজকের তুলনায় মূলক বেশি মধুরাত। বাড়ি ফিরেছে জুবাইয়ের, মনটা এখনো খারাপ। এমন একটা বিষয় কাকুন তার থেকে লুকালো। দরজা ঠেলে ভেতরে ঢুকতে নজর বিছানার উপর বসে থাকা কাকুনের উপর। তার জন্য অপেক্ষা করছে সে। জুবাইর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই দেখে কাকুন মাথা নিচু করে বসে আছে। জুবাইর সেদিকে নজর না দিয়ে বিছানার কাছে যেতে নিলে কাকুন তার হাত ধরে আটকায়। মাথা নিচু করে আমতা আমতা করে বলে, এমন করছো কেন? আমি নিজেই আজ জানতে পেরেছি। ভেবেছিলাম রাতে বলবো, কিন্তু তার আগেই তো তুমি। জুবাইর কিচ্ছু না বলে কাকুনের থেকে নিজে হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কাকুন বুঝতে পারলো না জুবাইয়ের আচরণ। সে কি খুশি নয়? সে কি বাচ্চাটা চাইছে না? তুমি কি এই বাচ্চাটা চাইছো না? জুবাইয়ের চোখ খুলে কাকুনের দিকে তাকায়। কাকুনের চোখ ছলছল করছে। জুবাইর আবারও চোখ বন্ধ করে নিল। এমন কিছুই না, আমার ভালো লাগছে না, ঘুমাতে চাই। কাকুন কান্না আটকানোর চেষ্টা করে সেখানেই দাঁড়িয়ে থাকে। জুবাইর
চোখ বন্ধ রাখা অবস্থায় বলে, মাথা ব্যথা করছে অনেক, একটু হাত বুলিয়ে দাও। এখনো দাঁড়িয়ে আছে। এবার জুবাইর চোখ খুলল, উঠে দাঁড়ায় কাকুনের সামনে, কাকুনের দুগাল চেপে ধরে বলে, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। আমার অস্তিত্ব তোমার গর্বে, আমি খুশি হব না? আমি এই বিষয়টি জেনে অনেক খুশি হয়েছি, তবে আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। তোমার শরীর এমনিতেই দুর্বল, তার উপর যাই হোক, আমার সত্যি অনেক মাথা ব্যথা করছে। কাকুন বুঝতে পারলো জুবাইয়ের কথা, মুচকি হেসে বলল, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিয়েছি। জুবাই শুয়ে পড়ে, তার পাশে কাকুন যত্ন সহকারে জুবাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জুবাইর ঘুমিয়ে যেতেই কাকুন ভিড় করে বলে, কেন এমন কইলি ইনু? 9 ঘন্টা জার্নি করে ঢাকা এসেছে তেজওয়ান ও আফিফ।